এখনো বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থেকে গিয়েছে, কুলিং প্রসেস চলছে, কিভাবে কাজ চলছে সেখানে জানবো। সেখান থেকে সরাসরি আমার সহকর্মী সান্নিক রয়েছেন। সান্নিক, অতনু, প্রায় 12টা ইঞ্জিনের একটানা চেষ্টা, তারপরেও এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিভে গেছে সেটা বলা যাচ্ছে না। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরেও বিভিন্ন জায়গাতে, যেহেতু যে জায়গাতে আগুনগুলো লেগেছিল পুরোপুরিভাবে অস্থায়ী শেড, সেগুলো উপর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। তাই ভেতরে প্রচুর অংশে আশঙ্কা এই সময় থেকে যায় যে ভেতরে ছোট ছোট অংশে পকেট ফায়ার থেকে যায়, যেগুলো থেকে পরে আবারও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই দমকল আধিকারিকরা পুরোপুরি সুনিশ্চিত করছেন কোনো জায়গায় কোনো পকেট ফায়ার রয়ে গেছে কিনা। তারা সেইগুলোকে জল দিয়ে এখনো পর্যন্ত নেভানোর কাজ করে যাচ্ছেন। এখনো দমকলের ইঞ্জিন রয়েছে, দমকলের ইঞ্জিনগুলি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভেতরের অংশগুলো যতটা ভেতরে ঢোকা যায়, ভেতরে গিয়ে গিয়ে যে ছোট ছোট পকেট ফায়ারগুলো, সেই পকেট ফায়ারগুলোকে পুরোপুরিভাবে এক্সটিংগুইশ করার, এবং পাশাপাশি গ্যাস কাটার নিয়ে দমকল আধিকারিকরা ভেতরের অংশে ঢুকছেন, কেউ আছেন কিনা সেইটা সুনিশ্চিত করছেন, এবং তারপরে সেই জায়গাতে পকেট ফায়ার নিয়ন্ত্রণ করছেন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া সেটা চলছে, এবং আশেপাশের বিল্ডিংয়ে গতকালও যে ছবি আমরা দেখতে পেয়েছি, সারাদিন কুলিং অফের প্রসেস সারাদিন ধরে চালাতে হয়েছে, কেননা আশেপাশে নতুন করে, যেহেতু খোলা জায়গা, চারদিক থেকে হাওয়া রয়েছে, তাই আগুন নতুন করে ছড়িয়ে পড়লে আরো বড় ঘটনা ঘটতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে দমকল আধিকারিকরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, আগুন যাতে না নতুন করে ছড়ায় সেই বিষয়টাকে পুরোপুরিভাবে তারা প্রসেস শেষ হতে কতক্ষণ সময় লাগতে পারে বলে তোমার মনে হয়? কারণ এরপরে তো ফরেনসিক টিম ঢুকবে, ফরেনসিক টেস্ট হবে এরপর। একেবারেই তাই, আগুন নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা যেমন চলছে, আগুন যখন পুরোপুরি দমকল আধিকারিকদের তরফে পুরো জায়গার এই শেডগুলো সরিয়ে সরিয়ে যে জায়গাগুলোর ভেতরে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত ধোঁয়া বা হালকা স্মোক যেসব জায়গায় দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার পরে তারপরেই কিন্তু দমকল আধিকারিকরা যখন জানিয়ে দেবেন আগুন সম্পূর্ণভাবে নিভে গিয়েছে, তারপরেই কিন্তু ফরেনসিকের আধিকারিকরা তারা ভেতরে গিয়ে যে ফরেনসিকের জন্য তাদের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু তারা তারপরে শুরু করবেন। যতক্ষণ পর্যন্ত না আগুন সম্পূর্ণভাবে নিভে যাচ্ছে ততক্ষণ ফরেনসিকের টিমের আসার ব্যাপার নেই। তারপরেই এখানে যেমন জরুরি ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় কাল থেকে দমকল কর্মীরা কাজ করছেন, এবং তারা বলা ভালো গতকাল রাত থেকে, মানে পরশুদিন রাত থেকে তারা কাজ করছেন এবং টানা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। কুলিং প্রসেস চলছে এখন, ঠিক তার পাশাপাশি একটু দূরত্ব রেখে অপেক্ষা করে রয়েছেন প্রচুর মানুষ। আশা আশঙ্কার মধ্যে তারা রয়ে গেছেন, হাউ হাউ করে কাঁদছেন। শেষ যখন কথা হয়েছিল ফোনে তখন বলেছিলেন আগুন লেগেছে, বাঁচাও আমাদের, এখান থেকে বেরোতে পারছি না। তারপর থেকে যতবার ফোন করা হয়েছে পাওয়া যায়নি আর। সেই মানুষগুলো উৎকণ্ঠায় ওখানে রয়েছেন। এখনো পর্যন্ত 8টা দেহ উদ্ধার হয়েছে। কাদের দেহ? ঝলসে গেছে দেহ, একটা দেহর উপর আরেকটা দেহ, দেহাংশ বলা যেতে পারে। এই অবস্থায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এই শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করাতে হবে। সেই প্রক্রিয়ায় বা কীভাবে চলছে প্রক্রিয়া? মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করে রয়েছেন, কিছুটি খবর আসবে ভিতর থেকে, তার জন্য তারাই বা কি বলছেন। অর্পণ রয়েছে সরাসরি এখান থেকে আমার সঙ্গে। অর্পণ, একদমই অতনু, আমাদের সঙ্গে রয়েছেন বেশ কিছু পরিবারের সদস্যরা, তারা রয়েছেন, তারা নিজে চোখে তারা দেখেছেন যে কিভাবে দলা পাকিয়ে গেছে দেহর অংশ পড়ে রয়েছে। তাদের পরিবারের লোকজন শোকস্তব্ধ, তারা জানেন না কি দেখছেন, কি চাইছেন এখন। চাইছি কিছু না, চাইছি বলতে সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে। ওখানে আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে, আমার প্রতিবেশী ভাই হয়, মানে হাড়গুলো এখনো পর্যন্ত জল জল করে পড়ে আছে। ওইগুলোকে এখনো পর্যন্ত সরকার কালেক্ট করতে পারে না। প্রশাসন কোথায়? এখনো আপনি গেলে আমি বেলা 9:30 9:30 নিয়ার অ্যাবাউট 9টা 9:30 হবে, তখনও পর্যন্ত আগুন জ্বলছে। হয় 9:30 পর্যন্ত আগুন জ্বলছে, 24 ঘন্টা অতিক্রান্ত তবু আগুন জ্বলছে। ম্যানেজমেন্ট কোথায়? ডিজাস্টার টিম কোথায়? হাড়গুলো এখনো পড়ে আছে, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আপনারা গেলে দেখতে পাবেন ফায়ার ব্রিগেডের গাড়িগুলো, একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই মোমো গোডাউন থেকে অ্যাপ্রক্সিমেট 300-400 মিটার দূরে, ওখান থেকে জল ডেলিভারি করতেছে। আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে মোমো গোডাউনের ঠিক 100 মিটার পেছনে। আপনারা গিয়েছিলেন তো, কি দেখলেন? ভিডিও দেখাচ্ছিল যে হাড়গুড়গুলো দেখছি ওই সামনে পড়ে আছে, সেগুলো ছাইয়ের মতো হয়ে গেছে। কিন্তু এগুলো তো কালেক্ট, সরকার তো এগুলো আমরা এসে দেখতে পাচ্ছি, সরকার তো এগুলো কালেক্ট করতে পারে। একবার আমি সান্নিকের সঙ্গে কথা বলবো অর্পণ, কারণ ফরেনসিক টিম ঘটনাস্থলে রয়েছে। কিন্তু এখন কি ফরেনসিকে স্পেসিমেন নমুনা সংগ্রহ করা সম্ভব? সান্নিক,
ইতিমধ্যেই যে অংশে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে, সম্পূর্ণভাবে আগুন যে জায়গায় নিভে গিয়েছে, যেহেতু এই গোটা জায়গাটা অনেক বড় এবং প্রচুর অংশ রয়েছে, যে অংশগুলো ইতিমধ্যেই পুরোপুরিভাবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে, সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ফরেনসিকের টিম তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং ফরেনসিকের টিম এখানে প্রবেশ করার পর তারা কিন্তু ইতিমধ্যেই ফরেনসিকের আধিকারিকরা তাদের কাজ শুরু করেছেন। যে অংশে আগুন লেগেছিল, কোথা থেকে আগুন লাগলো, কোন পজিশন থেকে এই প্রথমে আগুন লাগে, সেই বিষয়গুলো যেমন তারা খতিয়ে দেখবেন। পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক কতটা ছিল, কিংবা ভেতরে যা যা ছিল তা আদৌ পর্যাপ্ত ছিল কিনা, সেই সমস্ত কিন্তু যারা ফরেনসিক আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ফরেনসিকের আধিকারিক যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন। এখনো পর্যন্ত ফরেনসিকের আধিকারিক যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করে যে জায়গাগুলোতে শেড পুরোপুরিভাবে ধসে গিয়েছে, সেই শেডের ভেতরের অংশে প্রবেশ করে তারা চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণ করার পরে যে ভেতরের যে ছোট ছোট যে ফরেনসিক স্যাম্পেল রয়েছে, সেই ফরেনসিক স্যাম্পেলগুলোকে যত দ্রুত সম্ভব প্রাথমিক তারা কাজ কিন্তু বের সামনে করে আগুনে আর কোথাও যেন কোনো রকম কোনো বিপদ না থাকে সেটা দেখে নেওয়ার, অর্থাৎ পকেট ফায়ার পুরোপুরি মপ আউট করতে হবে। তারপর ফরেনসিক টিম দেখবে আগুন লাগলো কিভাবে। কিন্তু এই আগুন লাগলো কিভাবে বা আগুন দ্রুত নেভানো যায়নি কেন, তার পিছনে হাজার একটা প্রশ্ন থাকবে, হাজার একটা ফ্যাক্টর কাজ করে যাবে। সুজিত বসু দমকল মন্ত্রী তিনি গিয়েছিলেন, গিয়ে তিনি বলছেন ফায়ার অডিট ছিল কিনা দেখা হচ্ছে, এফআইআর করে তদন্ত হবে। সুজিত বসু কি বলছেন শুনবো। আমাদের ফায়ার অডিট হয়, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, সেটা এনকোয়ারি করব। সমস্ত জায়গায় ফরেনসিক হয়, এখানেও সেগুলো হবে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না, ডিজি ফায়ার দাবি করছেন, শুনুন। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট দিতে গিয়ে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সবকিছুই হবে। কিন্তু প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে স্যার? প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে? আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে, এত নজরদারি রয়েছে, এটা তো ইনভেস্টিগেশন না হয়ে বলা যাবে এখান থেকে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? আপনি আগে তো ইনভেস্টিগেশন করতে হবে না, কি ব্যাপারটা কি, কোথায় কি আছে না আছে, না ইনভেস্টিগেশন হয়ে কিছু বলা যাবে। সানিক একটা অঘটন ঘটে যাওয়ার পর তারপর তদন্ত, কিন্তু যে মানুষগুলো চলে গেল সেই মানুষগুলো তো চলেই গেলেন, তাদের তো আর ফেরত পাওয়া সম্ভব হবে না। কি কি অনিয়ম ছিল? ঘিঞ্জি এলাকা, সরু রাস্তা দিয়ে দমকল ঢুকতে পারেনি, পরপর ছিল গোডাউন। কি কি অনিয়ম এখনো পর্যন্ত চোখে এসেছে? দেখো, দমকল মন্ত্রী এবং তার পাশাপাশি দমকলের ডিজি দুজনেই বলছেন এরপরে বিস্তারিত তদন্ত হলে তারপরেই কোন কোন জায়গাতে এক্স্যাক্টলি গলদ ছিল সেইটা হয়তো বলা সম্ভব হবে। তবে তারা কিন্তু দুজনেই এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে এই জায়গা যে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট ছিল তার কিন্তু কোনো রকম ফায়ার সেফটির জন্য যে সার্টিফিকেট প্রয়োজন হয় তা কিন্তু ছিল না। অর্থাৎ ফায়ার সেফটি প্রত্যেক বছর আমরা দেখি কোনো বড় অগ্নিকাণ্ডের পরেই দমকল মন্ত্রী বারংবার সেই ফায়ার সেফটির ওপর জোর দেন, ফায়ার সেফটি অডিট করা হবে বলে তিনি জানান। কিন্তু তারপরেও সেই ফায়ার সেফটি নিয়েই কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এত বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে ফায়ার সেফটির জন্য যে নির্দিষ্ট যে কাগজপত্র তা সুনিশ্চিত না করেই এত বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট চলছিল এবং দমকলের আধিকারিকরাও যে কালকে থেকে কাজ করছেন সেক্ষেত্রেও তাদেরকে রাস্তা সরু, যে জায়গার ভেতরে কাজ করতে হচ্ছে সেই জায়গাতে দমকল ইঞ্জিন পৌঁছে ভেতরে পুরো অংশটায় প্রবেশ করে কাজ করার ক্ষেত্রেও বেশ কিছু বাধা তাদেরকে পেতে হয়েছে। এতজনের মৃত্যুর কারণ হিসেবে অনেকেই মনে করছেন যে যে শেডগুলো ছিল তার প্রপার এন্ট্রি এক্সিট সেই শেডগুলোর কিন্তু ছিল না। সেই কারণে কিন্তু যে মুহূর্তে আগুন লাগে, যদি আগুন বিধ্বংসী আকার নেয়, কেননা ভেতরে যেহেতু প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল বলে দমকল মন্ত্রী এবং তার পাশাপাশি ডিজি ফায়ার দুজনেই যেটা স্বীকার করেছেন, সেই দাহ্য পদার্থ যেখানে বেশি পরিমাণে মজুদ থাকে সেখানে যখন আগুন বড় আকার নেয় সেক্ষেত্রে সেই যদি পর্যাপ্ত এন্ট্রি এক্সিট না থাকে
সেক্ষেত্রে ভেতরে কিন্তু পুড়ে মরা ছাড়া যারা ভেতরে থাকেন তাদের কোনো রাস্তা থাকে না, এবং এক্ষেত্রে সেটাই হলো। অর্থাৎ এত বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এইভাবে অনিয়ম করে কিভাবে চলছিল, কেন নজরদারি হয়নি, সেই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই থাকছে। এবং যখন দমকল মন্ত্রীকে এবং এই যারা এত প্রাণ গেল এদের মধ্যে এখন অনেকে মিসিং, নিখোঁজ, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেমন ময়নার দুই যুবক, এই ময়নার দুই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়নার বিধায়ক অশোক দিন্দা, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তিনি যখন ঘটনাস্থলে যান তৃণমূলের সমর্থকরা তাকে স্লোগান দিতে শুরু করে, এবং এর পরের ছবি দেখুন। বিজেপি রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। রৌনক আছে সেখান থেকে আমার সঙ্গে ফোনে। রৌনক, কি অবস্থা? একেবারে মন্ত্রী সুজিত বসু যখন ঘটনাস্থল পরিদর্শন করে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে স্লোগান দেওয়া হয় তৃণমূলের অভিযোগ, এবং সেইটাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি কার্যত শুরু হয়, এবং অশোক দিন্দাকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। উত্তেজনা ছড়ালেই পুলিশ ঘটনাস্থলে আসে এবং কার্যত তারপরে দুই দলের সমর্থককে সরিয়ে দেওয়া হয়। এখন উত্তেজনা কার্যত সেরকম নেই এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ যেটা যে সুজিত বসু বেরিয়ে যাওয়ার কালীনই বিজেপির তরফ থেকে নাকি একটা জটলা সৃষ্টি করা ছিল, সেইটা প্রতিরোধ করতে তৃণমূল কর্মীরা তাদেরকে বাধা দেন, এবং তারপরই কার্যত হাতাহাতির যে চিত্র, সেই চিত্র দেখা যায় এবং পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ময়নার দুই যুবক বুদ্ধদেব জানা আর সৌমিত্র মণ্ডল, তারা এই ডেকোরেটার্সের এখানে ফুলের কাজ করতেন। সেদিন রাতে এখানেই ছিলেন তারা। এরপর বাড়ি থেকে যখন ফোন করা হয় তখন সুইচ অফ পাওয়া যায় গতকাল থেকে, অথচ তার আগের দিন সন্ধে বাড়ির লোকের সঙ্গে ওই মোবাইল থেকে কিন্তু কথা হয়েছে দুজনের। নরেন্দ্রপুর থানায় গিয়ে ডিএনএ টেস্টের জন্য ডিএনএ দেবেন তার আত্মীয়রা। বুদ্ধদেব জানা এবং সৌমিত্র মণ্ডলের আত্মীয়রা তারা রাতভর উৎকণ্ঠায় রয়েছেন। শেষ কথা হয়েছিল শনিবার সন্ধে। লাস্ট কখন কথা হয়েছে? 7:30টার সময়। তারপর থেকে ওই তো সারা রাতে কিছু তো জানতে পারিনি। সকালে উঠে বলছে পাশে একজন, তোর ছেলের সঙ্গে ফোন কর, ফোন তুলে নাকি দেখ। তারপরে ফোন টোন করলে সুইচ অফ বলছে। আর কোনো খুঁজে পাইনি, খোঁজ পাইনি। কি কাজে গেছিল ছেলে? ফুলের কাজে। আমাদেরকে সকালে বলা হয়েছে যে এরকমই ফোন করতে, প্রথমে ফোন করলাম, ফোন করে ফোন দেখছি পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। পরিবার থেকে আমার হাজব্যান্ড গেছে, আমার শ্বশুরমশাই গেছে, আরও ভাসুর টাসুর সবাই গেছে। লাস্ট খবর খোঁজা চলছে, কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছে, বেরোতে পারছি না, হয়তো ভাঙবে না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, ভাঙতে পারে না।